কি আহান বাবু, এখনো খাওয়া হয়নি? আহান হেসে বলে, খাচ্ছি তো, তাড়াতাড়ি খেলে তো গলায় খাবার আটকে যাবে, তাই আস্তে ধীরে খাচ্ছি। তাই? ঠিক আছে, আস্তে ধীরে খাও। এমন সময় যারা বিড়বিড়িয়ে বলে, এসে গেছে সামুদ্রিক প্রাণী। নুহাশ যারার বিড়বিড়ানো শুনে তার দিকে তাকায়। যারা নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। রুনা আক্তার নুহাশকে খাবার দিতে দিতে বলেন, আহান, তাড়াতাড়ি খাবারটা শেষ করো, স্কুলের সময় হয়ে যাচ্ছে। এদিকে যারা খাবার খাওয়া থামিয়ে ভাবিয়া চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচি, ভাবি, জানো আমাদের বাড়িতে একটা সামুদ্রিক প্রাণী আছে। অয়ন্তী আর রুনা আক্তার অবাক হয়ে যায় এমন কথা শুনে। নুহাশ ঠের বুঝতে পারছে সামুদ্রিক প্রাণী যে তাকে বলা হচ্ছে, তাই নুহাশ কিছু না বলে অধর কোণে হাসি রেখে মাথা নিচু রেখে চুপচাপ খেয়ে যাচ্ছে। অয়ন্তী ভুরু কুচকে বলে, সামুদ্রিক প্রাণী এই বাড়িতে কে? যারা চিবিয়ে চিবিয়ে বলে, আমাদের আশেপাশেই আছে, যে নুনে পোড়া কফি তৃপ্তি ভরে খায়। কি সব বলছো তুমি? যারা কিছু বুঝতে পারছি না আমি। রুনা আক্তার বলে, ওর কথা বাদ দাও তো অয়ন্তী, তুমি বরং খাওয়া শুরু করো। যারা হাত ধুতে ধুতে বলে, ভাবি, তোমার বুঝে লাভ নেই, আমি যা বুঝার বুঝে গেছি গতকাল রাত্রি। আমি এখন আসি, আমার কলেজে লেট হচ্ছে। আর আহান, তোর খাওয়া শেষ হলে চল, এখন যথেষ্ট খেয়েছিস, আর খেতে হবে না। এমন সময় জোহরা বেগম যারা রাহানের টিফিন বক্স নিয়ে এসে বলেন, টিফিন বক্স দুটো দুজনে নিয়ে যাও। যারা বিরক্ত গলায় বলে, মা, তোমাকে বলেছি না আমি এসব টিফিন ফিফিন নিব না, তারপর কেন দাও? জোহরা বেগম চোখ গরম করে বলেন, চুপচাপ টিফিন বক্সগুলো নিয়ে যাও, আহারেরটা আহানের ব্যাগে ভরে দিবে। যারা চলে যায়। নুহাশ চপচপ বসে খাচ্ছে আর রাত্রের ঘটনাটা মনে করে মুস্কি মুস্কি হাসছে। যারা যে তার রাত্রে করা অভিনয়টা বুঝতে পারেনি এটা মনে করে মূলত হাসছে। রাত্রেবেলার ঘটনা। রাতে শিরিন খালার কফি নিয়ে আসতে দেরি হচ্ছে বলে নুহাশ নিজের রুম থেকে বেরিয়ে এসে করিডোরে দাঁড়ায়। তখনই ডাইনিং টেবিলের দিকে নজর যেতে যারাকে কফির মগে লবণ মেশাতে দেখে নুহাশ হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে যারা করার কাজগুলো দেখে যাচ্ছে সে। যারা উপরের দিকে তাকাতে নুহাশ চট করে নিজের রুমে ঢুকে সশব্দে হেসে ওঠে। নুহাশের চোখের সামনে এমনও যেন দৃশ্যটা ভাসছে, কিন্তু এটা বুঝতে পারছে না ওই কফিটা কি করেই নাকি অন্য কারোর জন্য। এর কিছুক্ষণ পরেই শিরিন খালা নুহাশের রুমে কফির মগ নিয়ে এসে বলে, নুহাশ ভাই, তোমার কফি। নুহাশ ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে বলে, টেবিলে রাখো। শিরিন খালা কফির মগ রেখে চলে যায়। নুহাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে কফির মগটার দিকে। কফির মগে চুমুক দিবে নাকি ভেবে নিবে দুটানায় পড়ে যায় সে। তবে একবার একটু টেস্ট করে দেখে যাক এটা যারা লবণ মিশিয়ে দেওয়া কফির মগটা কিনা। নুহাশ কফির মগটা নিয়ে জিব্বা দিয়ে কফি টেস্ট করে সাথে সাথে থুতু ফেলে দিয়ে চোখ মুখ খিচে বলে, বাইরে ভাই, সমুদ্রে থাকা সব লবণ কফির মগে ঢেলে দিয়েছে মেয়েটা। এই কফি খেলে নিশ্চিত আমার কপালে মরণ লেখা আছে। এই কফি কিছুতেই খাওয়া যাবে না। নুহাশ কফির মগটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিবে, তখনই পর্দার আড়ালে থাকা কারো অস্তিত্ব বুঝতে পেরে থেমে যায়। অদরক্ষণে হাসি রেখে নুহাশ পায়চারি করা শুরু করে দিয়ে কফির মগটা নিজের মুখের সামনে এনে এমন একটা ভাব ধরছে যেন যে কেউ দেখে বুঝতে পারে নুহাশ তৃপ্তি ভরে কফিটা খাচ্ছে। কিন্তু আসলে নুহাশ তো এই কফির এক চুমুকও খায়নি। আর উল্টো দিকে যারা ভেবে বসে রয়েছে নুহাশ কফিটা তৃপ্তি ভরে খেয়েছে। নুহাশ নাস্তা করে বের হতে নেবে, তখনই অয়ন্তীর ডাক পড়ে। নুহাশ অয়ন্তীর দিকে ফিরে বলে, কিছু বলবেন ভাবি? অয়ন্তীর একটা হলদে রঙের ব্যাগ নুহাশের দিকে এগিয়ে দিয়ে বলে, আসলে এই ব্যাগটা শরফ ভাইকে, মানে আপনার বন্ধুকে একটু দিয়ে দিতে পারবেন? নুহাশ ভুরু কুচকে বলে, কি আছে এতে? শার্ট। কার শার্ট? শরফ ভাইয়ার। আসলে আমার ফ্রেন্ড লিজা ওনার শার্টটা নষ্ট করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি শারাফকে শার্টটা দিয়ে দিব। আচ্ছা। নুহাশ শার্টটা নিয়ে চলে যায়। অয়ন্তীও নিজের রুমে চলে যায়। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অয়ন্তীর কাছে। তবে চাচি শাশুড়ি, শাশুড়ি মা, দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর আছেন, কিন্তু তারাও নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। অয়ন্তীর একা রুমেও থাকতে ভালো লাগছে না, তাই ভাবলে একটু ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, অয়ন্তী চলল ছাদে। ছাদের দরজা খুলতে ওই দিনের মতোই কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গেছে, কিন্তু গতবারের মতো এবার আর অয়ন্তী ভয় পায়নি, বরং চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। ছাদের মাঝে দৌড়ে গিয়ে অয়ন্তী বসে থাকা কবুতরগুলোকে উড়িয়ে দিল। শেখ বাড়ির সবকিছু থেকে অয়ন্তীর কাছে ছাদটা যেন সব থেকে প্রিয় হয়ে উঠল এই মুহূর্তে। অয়ন্তীর নজর পড়ে ছাদের কোণে থাকা কবুতরের খাবারের উপরে।
অয়ন্তী এগিয়ে গিয়ে এক মুঠো সরিষা নিয়ে কবুতরগুলোর দিকে ছড়িয়ে দিল। কবুতরগুলো ঝাঁক বেঁধে উড়ে এসে ছাদের মেঝেতে থাকা সরিষার দানাগুলো টুকরে টুকরে খেতে শুরু করলো। অয়ন্তী হাসি মুখে সেই সুন্দর দৃশ্যটা প্রাণ ভরে দেখছে। নুহাশ থানায় এসেছে শারাফের শার্ট নিয়ে। নুহাশকে থানায় দেখে শারাফ নিজের চেয়ারে হেলান দিয়ে বসে মজার ছলে বলে, আরে নুহাশ পল্লী যে, তা আমার থানায় আসার কারণ কি? আপনার নুহাশ পল্লী কারণ নামে মামলা টামলা করতে এসেছেন নাকি? নুহাশ বিরক্ত হয়ে চেয়ারে বসতে বসতে বলে, তুই বড্ড কথা বলিস শারাফ। শারাফ হেসে বলে, ভাই দেখো, আল্লাহ আমাদের মুখ দিয়েছে কথা বলার জন্য, আর এখন এই মুখ দিয়ে যদি কথা না বলে চালাই তাহলে তো আমার মুখ পুরাই অকেজো হয়ে যাবে। কথায় আছে, দা আর মুখে যতই শান দিবি ততই ধারালো হবে। নুহাশ গম্ভীর গলায় বলে, হয়েছে? শারাফ ভুরুকুচকে বলে, কি হবে? তোর লেকচার দেওয়া। শারাফ নিচু গলায় বলে, হয়েছে। নুহাশ ব্যাগটা শারাফের দিকে এগিয়ে দিয়ে বলে, নে ধর। শারাফ ব্যাগটা নিতে নিতে বলে, কি এটা? তোর শার্ট। যাক, তাহলে এত বছর পর মনে পড়লো আমার শার্টটা ফিরিয়ে দিতে। তোর এই শার্টটা কবেই পা মোছার কাপড় বানিয়ে আগুনে পুড়ে সেই ছাই বাতাসে উড়িয়ে দিয়েছি আমি। শারাফ অবিশ্বাস্য গলায় চোখ বড় বড় করে বলে, তুই আমার শার্টটা দিয়ে এইসব অকাজ করছিস নুহাশ পল্লী? নুহাশ বিরক্তি গলায় বলে, তোর 5 বছর আগের শার্টের জন্য এত ঢং না ধরলেও চলবে, এমন অনেক শার্ট আমি তোকে দিয়ে রেখেছি। শারাফ ঢং করে বলে, ওই তুই কি আমাকে খোঁটা দিচ্ছিস এই জন্য? থাক, তোর সব শার্ট আমি ফিরিয়ে দিব খুব তাড়াতাড়ি, তারপরেও তোর খোঁটা শুনতে আমি রাজি নই। নুহাশ ক্লান্ত গলায় বলে, আমি তোর এই ঢং আর নিতে পারছি না, আমি গেলাম। তাহলে এই ব্যাগের ভিতরে কোন শার্ট আছে? নুহাশ বাসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, লিজা নামের মেয়েটি শার্টটা পাঠিয়েছে আপনার জন্য। শারাফ থমকে যায় লিজার নামটা শুনে। নুহাশ শারাফকে পরখ করে বলে, হ্যাঁ, কি মনে লাড্ডু ফুটছে নাকি আপনার? এই নুহাশ, তুই যা এখান থেকে, যা তো, বেশি কথা না বলে। যাচ্ছি, আমি তোর এই থানায় থাকতে আসিনি। নুহাশ চলে যায়। শারাফ ব্যাগ থেকে শার্টটা বের করতে একটা চিঠি পায়। শারাফ চিঠির ভাঁজ খুলে চিঠিটা পড়তে শুরু করে। এই যে মিস্টার খারাফ নাকি শারাফ মির্জা, শুনলাম আপনি নাকি এসআই। তো মিস্টার এসআই সাহেব শুনুন, আপনার শার্টটা আমি ঠিক করে দিয়েছি। এখন আর আমার নামে মামলা ঠুকে দিতে হবে না আপনাকে এত কষ্ট করে। এখন এই শার্টটা আপনি আজীবন আপনার গলায় ঝুলিয়ে রেখে বসে থাকেন। ও আরেকটা কথা, লিপস্টিকের দাগটা তুলতে পারি নাই, তাই সেই জায়গাতে সুন্দর করে একটা সুতার কারুকাজ করে দিয়েছি। আর হ্যাঁ, কারুকাজটা দেখে আবার অন্য কিছু ভেবে বসবেন না, আপনারা ছেলেরা তো আবার একটু বেশি বোঝেন। তাই আগেভাগেই বলে দিলাম কথাটা, আমার মাথায় তখন যা এসেছে তাই করেছি, বুঝেছেন? পুনরায় আবারও বলছি, সাবধান, অন্য কিছু ভাববার চেষ্টাও করিবেন না। ইতি লিজা হক। শারাফ তাড়াতাড়ি করে শার্টটা মেলে ধরে চোখের সামনে। লাভ আকৃতির ডিজাইনটা দেখা মাত্রই শারাফের ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। মেয়েটা কি তাকে এভাবে প্রেম নিবেদন করলো নাকি? কিন্তু চিঠিতে তো স্পষ্ট বলে দিয়েছে অন্য কিছু না ভাবার জন্য। তা আবার একবার নয়, 2 দুবার লিখেছে কথাটা। লিজা বললেই হলো, শারাফ যা খুশি তাই ভাবতে পারে। শারাফের ভাবনাটা একান্তই নিজের, এখানে লিজা নকগালনের কে? ভাই, আপনার হাতে কি হয়েছে? আপনার হাতে এভাবে কে খামচি দিল? মাসুমের এমন কথা শুনে জাহিন হকচকিয়ে উঠে নিজের বাঁ হাতের দিকে তাকালো। মনে পড়ে যায় গতকাল রাতের অপ্রত্যাশিত সেই ঘটনা। জাহিন ঢোক গিলে ঠোঁটে ঠোঁট চেপে ধরে স্তব্ধ হয়ে বসে রইল। জাহিনকে এভাবে বসে থাকতে দেখে মাসুম পুনরায় বলে, কি হলো ভাই, কোথায় হারিয়ে গেলেন আপনি? জাহিন নিজেকে সামলিয়ে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে গুটিয়ে রাখা শার্টের হাতা কবজি পর্যন্ত ছেড়ে দিয়ে গম্ভীর গলায় বলে, কিছু হয়নি? তুই খবর নিয়েছিস ফ্যাক্টরিতে? ভাই, নিয়েছি। কতদিন লাগবে 300 কম্বল বানাতে? হয়ে যাবে সপ্তাহখানেকের ভেতরে। আচ্ছা। মাসুম চলে যায়। মাসুম চলে যেতেই জাহিন চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দেয় চেয়ারের উপরে। আজকে সকালে না হয় পালিয়ে চলে এসেছে, তা বলে কি সব সময় অয়ন্তীর কাছ থেকে পালিয়ে বেড়াতে পারবে? একবার না তো একবার তো তার সামনে পড়তেই হবে। তখন কি করে ফেস করবে অয়ন্তীকে? মেয়েটা চোখের সামনে আসলেই তো ভেসে উঠবে তাদের সেই চুম্বনকৃত দৃশ্যটা। জাহিন যেটা চাইলেও নিজের মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না। জাহিন তড়াক করে সোজা হয়ে বসে বলে, না, এভাবে বসে থাকলে চলবে না, মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে।
কথাটা বলেই জাহিন গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে। নুহাসও সবে মাত্র বাইক পার্ক করে পার্টি অফিসে এসেছে। জাহিন নুহাসকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়ে পার্টি অফিস থেকে। নুহাস জাহিনকে এভাবে চলে যেতে দেখে বারান্দায় বসে থাকা মাসুম আর রাসেলের কাছে এসে বলে, কিরে ভাই, এভাবে চলে গেল কেন? রাসেল দুকাত নাচিয়ে বলে, আমি কি জানি, আসার পর থেকে দেখছি ভাইয়ের কিছু একটা হয়েছে, বারবার অন্যমনস্ক হয়ে আছে। ও, তুমি কিছু জানো না নুহাস ভাই? তুমি তো ভাইয়ের সাথেই থাকো। নুহাস বিরস গলায় বলল, আমি জানলে কি তোদের জিজ্ঞেস করি? বলেই নুহাস মিটিং রুমের ভেতরে চলে যায়। মাসুম রাসেলের দিকে ফিরে বলে, জানিস ভাইয়ের বা হাতে খামচির দাগ দেখেছি আজকে, একেবারে তাজা খামচি, মনে হচ্ছে গতকাল রাত্রে হয়েছে। রাসেল ভুরু কুচকে বলে, তো এখন কি হয়েছে? মাসুম বাঁকা হেসে বলে, বুঝিস না কেন বেটা, মনে হয় ভাবি খামচি দিয়েছে ভাইকে। নতুন নতুন বিয়ে শাদী হলে এমনটাই হয়, কিন্তু ভাই যে এতটা ফাস্ট তোড় দিবে এটা বুঝতে পারিনি। রাসেল বিরক্তকর ভাব নিয়ে বলে, তোর মাথায় কি সবসময় এসব উদ্ভট চিন্তা আসে মাসুম? তোর নামটা মাসুম না রেখে মাসুদ রাখা দরকার ছিল, কারণ তোর মাথায় অলওয়েজ এসব মাসুদ মার্কার চিন্তা ভাবনা আসে। মাসুম রেগে বলে, তোর নামও তাহলে রাসেল ভাইপার রাখা উচিত ছিল, কারণ তোর সারা অঙ্গ তো বিষে ভরা। রাসেল কিছু বলতে গিয়েও থেমে যায়। এই মাসুমের সাথে কথা বললে কথা বাড়বে এটা সে জানে, তাই নিজেই চুপচাপ এখান থেকে কেটে পড়ে। মাসুম তা দেখে বলে, কিরে রাসেল ভাইপার, চলে যাচ্ছিস কেন? তোর বিষ ঢালবি না আমার সর্বাঙ্গে? কথাটা বলে বের বের করে কিছু একটা বলল মাসুম। রিহান বসে আছে বড় একটা শিমুল গাছের নিচে, অপেক্ষায় আছে পাপড়ির জন্য। গতকাল রাত্রে রিহান পাপড়িকে ফোন দেওয়ার পর পাপড়ি নিজেই বলেছে সে রিহানের সাথে দেখা করতে চায়। রিহান তো যেন আকাশের চাঁদ পেয়ে গেছে, পাপড়ি নিজে থেকে তার সাথে দেখা করতে চাইছে। রিহান ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতে নজরে পড়ে পাপড়ির উপরে। পাপড়ি এগিয়ে আসছে তার দিকে এক পা করে। পাপড়ি নিজেকে আজকে পুরো কালো রঙে মুড়িয়ে দিয়েছে। গৌরবর্ণটি যেন কালো রঙের মাঝে আরো বেশি করে ফুটে উঠেছে। রিহান আনমনেই নিজের বাঁ হাতটা নিজের বুকের পাশে এনে চেপে ধরে। বুকের খাঁচায় বন্দি থাকা ছোট পাখিটা যেন একটু বেশি লাফালাফি করছে। রিহান মনোমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল পাপড়ির দিকে। পাপড়ির সময়ের ব্যবধানে কখন যে রিহানের সামনে চলে এসেছে সেটা রিহান টেরই পায়নি। পাপড়ির ডাকে রিহানের ঘোর ভাঙে। এই যে মিস্টার রিহান, আপনি আছেন নাকি অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন? যদি জমিয়ে থাকেন তাহলে প্লিজ ফিরে আসুন। রিহান চমকে পাপড়ির দিকে তাকায়। নিজেকে ধাতস্থ করে শুকনো ঢোক গিলে পাপড়ির দিক থেকে নজর সরিয়ে নিয়ে ঘাড়টা চুলকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে, জি বলুন। পাপড়ি কিছু না বলে কাঁধে ঝুলিয়ে থাকা ব্যাগটা সামনে এনে চেনটা খুলে 800 টাকা বের করে রিহানের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন আপনার টাকা। রিহান একবার পাপড়ির হাতের দিকে তো একবার মুখের দিকে তাকায়। পাপড়ি তা দেখে বলে, কি হলো, ধরুন আপনার 800 টাকা। রিহান আমতা আমতা করে বলে, না মানে আপনি টাকাটা দিয়ে দিবেন এত জলদি? পাপড়ি ভুরু কুচকে বলে, মানে আপনি তো এতদিন টাকার জন্য মরে যাচ্ছিলেন। না মানে তার জন্য আপনি এত জলদি জলদি টাকাটা ফিরিয়ে দিবেন? আজব মানুষ তো আপনি। এতদিন আমাকে টাকার জন্য জ্বালিয়ে মারছিলেন, আর এখন বলছেন এত জলদি কেন টাকা ফিরিয়ে দিচ্ছেন? মানে ঠিক কি চাইছেন আমাকে একটু খোলাসা করে বলবেন প্লিজ। রিহান ঘাড় চুলকিয়ে নজর নিচু করে অস্ফুট বলে, আপনাকে চাইছি সারা জীবনের জন্য। পাপড়ি ভুরু কুচকে বলে, কি চাইছেন সারা জীবনের জন্য? যাকে আপনি কি চান তা জেনে আমার কি? আপনি এই টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করুন। রিহান সহসা গলায় বলে, টাকার পরিবর্তে আপনাকে দিলে হয় না মিস পাপড়ি? পাপড়ি হতবাক হয়ে তাকিয়ে রইল রিহানের মুখপানে। রিহানের কথাটা বুঝতেই পাপড়ি উত্তেজিত গলায় বলে, কি সব আবল তাবল বকছেন আপনি রিহান? আমি আপনার প্রেমে পড়ে গেছি পাপড়ি। পাপড়ি গলার স্বর কাঁপছে। কি বলবে এই মুহূর্তে সে রিহানকে? পাপড়িকে চুপ থাকতে দেখে রিহান বলে, আপনি কিছু বলবেন না পাপড়ি এর প্রতি উত্তরে? পাপড়ি জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে বলে, হুমায়ুন আহমেদের একটা কথা আছে কি জানেন? রিহান নির্বাক হয়ে তাকিয়ে রইল পাপড়ির দিকে। এখানে এই মুহূর্তে হুমায়ুন আহমেদের কথা আসলে কোথা থেকে অদ্ভুত। পাপড়ি পুনরায় বলল, হুমায়ুন আহমেদের কথাটা হলো চট করে কারোর প্রেমে পড়ে যাওয়াটা কোনো কাজের না মিস্টার রিহান। আমাদের দেখা হলো মাত্র কয়েকদিন হলো,
আর এর মাঝে আপনি আমার প্রেমে পড়ে গেলেন। ব্যাপারটা কেমন হয়ে অদ্ভুত হয়ে গেল না? রেহান মুস্কি হেসে বলল, তাহলে হুমায়ুন আহমেদের আরেকটা কথাও কিন্তু আছে, সেটা হয়তো আপনি জানেন না। তাই নাকি? তা সেটা কি শুনি। সেটা হলো মেয়েদের নাকি তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। তাহলে আপনি কেন বুঝতে পারছেন না বিষয়টা? আমিও তো সেটাই বুঝতে পারছি না। পাপড়ি নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল রিহানের দিকে। রিহান দুকদম এগিয়ে আসে পাপড়ির দিকে, পাপড়িও দুকদম পিছিয়ে যায় আনমনে। রিহান পাপড়ির চোখের সামনে চুটকি বাজাতেই পাপড়ি হকচকিয়ে উঠে অন্যদিকে ফিরিয়ে নেয় মুখ। রিহান মৃদু হেসে প্যান্টের পকেটে দুহাত গুজে বলে, এভাবে তাকাবেন না পাপড়ি। আমার যে তখন হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন এর প্রতিকার করার জন্য আপনাকে কিন্তু নিবিড়ভাবে প্রয়োজন হতে পারে আমার। পাপড়ি গলার স্বর কাঁপছে, কিন্তু তারপরও নিজেকে সামলিয়ে বলে, আপনার টাকাটা নিন আর আমাকে উদ্ধার করুন এই দায়ভার থেকে। রিহান স্বাভাবিক গলায় বলে, ওই টাকাটা আপনার কাছে রেখে দিন পাপড়ি। পাপড়ি কপট রাগ দেখিয়ে বলে, কেন? আমি কেন আপনার টাকা রেখে দেব? আপনার টাকা আপনি রাখুন। বলেই রিহানের দিকে এগিয়ে দেয় টাকাটা, কিন্তু রিহান হাত বাড়িয়ে নেয় না। পাপড়ি চোখ রাঙিয়ে বলে, কি হলো, নিন। তারপরও রিহান নিল না, বরং ঠোঁটের কোণে হাসি রেখে পাপড়ির দিকে এক নজরে তাকিয়ে রইল। পাপড়ির মেজাজ গরম হয়ে আসছে, ঘাড় ঘুরিয়ে চারপাশটায় নজর বুলিয়ে নেয়। সবাই সবার মতো করে কপতিরা একে অন্যের হাত ধরে ঘোরাফেরা করছে, তো কেউ বসে গল্প করছে। পাপড়ি আকস্মিক রিহানের দিকে এগিয়ে এসে রিহানের বুক পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে দ্রুত পায়ে চলে যায়। রিহান পকেট থেকে টাকা বের করে হতবাক হয়ে তাকিয়ে রইল পাপড়ির যাওয়ার পানে, কিন্তু পরক্ষণে মুস্কি হেসে বলে, আমার প্রেমে তো আপনাকে পড়তেই হবে পাপড়ি। যদি না পড়েন তো তাহলে আপনার ঘাড় ধরে আমার প্রেমে মজিয়ে দিব আপনাকে একদম। সন্ধ্যা হয়ে গেছে। অয়ন্তীকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তার চাচি শাশুড়ি আর শাশুড়ি মা রান্নাঘর থেকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারপরও অয়ন্তী ঠুকঠাক কাজ করে রুমে এসেছে। রুমে এসে পড়ার টেবিলে বসে প্রথম বইটা হাতে নিয়ে খুলতেই একটা চিরকুট নজরে পড়ে। অয়ন্তী বুড়ুকুচকে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করে। সরি অয়ন্তী, গতকাল রাত্রের ওই অপ্রত্যাশিত ঘটনাটার জন্য সত্যি আমি সরি। আসলে কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। এর পরের বার এমনটা আর হবে না। অয়ন্তী চিরকুটটা এক কোণে জাহিন নামটা দেখে বুঝতে পারলো এটা জাহিনের লেখা, কিন্তু জাহিন এটা রাখলো কখন? হয়তো সকালবেলা রেখে গেছে, কিন্তু সে এখন পেয়েছে চিরকুটটা। অয়ন্তী এই প্রথমবারের মতো কারো কাছ থেকে চিরকুট পেয়েছে, তাও আবার সেটা স্বামী নামক পুরুষ মানুষটার থেকে। কোথাও প্রেমপত্র দিবে নতুন বউকে, তা না করে দিল দুঃখিত পত্র। এত বেরসিক মানুষের সামান্য একটা কাজের জন্য এভাবে সরি বলতে হয়? মানুষটা এখন কোথায় আছে? সারাদিনে কি একবারও তার কথা মনে পড়েনি? কিন্তু অয়ন্তীর খুব জাহিনের কথা মনে পড়ছে। কখন আসবে জাহিন বাড়িতে? অয়ন্তী চিরকুটটা বইয়ের ভেতরে রেখে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তাদের দুজনের সেই সুন্দর মুহূর্তটা। রাত 9টার দিকে জাহিন বাড়িতে আসে। জোহরা বেগম এসে সদর দরজা খুলে দেয়। জাহিনের হাতে থেকে এক গুচ্ছ লাল গোলাপ ফুল আর চকলেট। ছেলেকে দেখে জোহরা বলেন, এসে গেছিস? নুহাস কোথায়? জাহিন ভেতরে ঢুকতে ঢুকতে বলে, নুহাস বাইকে আসতে হয়তো কোথাও আটকে গেছে। জোহরা বেগম সদর দরজা লাগাতে লাগাতে বলেন, ও মা, আহান কোথায়? ঘরেই আছে। ও। জাহিন চলে যেতে নেবে, তখনই জোহরা বেগম বলেন, আহানকে কেন খুঁজছিস? ফুল আর চকলেটগুলো দেওয়ার জন্য। হঠাৎ এগুলো আনলি যে? অনাথ আশ্রমে গিয়েছিলাম, বাচ্চারাই এগুলো দিয়েছে। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, এগুলো আহানকে না দিয়ে অয়ন্তীকে দিস, মেয়েটা খুশি হবে। জাহিন থমকে যায়। অয়ন্তীর কথা তো তার মনেই ছিল না। জাহিন মাথা নাড়িয়ে উপরে চলে যায়, কিন্তু নিজের রুমে যাওয়ার আগে আহানের ঘরে ঢুকে আহানকে চকলেটগুলো দিয়ে এসে ফুলগুলো নিয়ে নিজের রুমে যায়। রুমে ঢুকতেই দেখে অয়ন্তী খুব মনোযোগ দিয়ে পড়ছে। জাহিন যে এসেছে সেদিকে খেয়াল নেই। জাহিন ফুলগুলোর দিকে এক পলক তাকিয়ে অয়ন্তীর দিকে এগিয়ে গিয়ে অয়ন্তীর সামনে ফুলের তোড়াটা এগিয়ে দেয়। হঠাৎ করে এমনটা হতে অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। জাহিন শান্ত গলায় বলে, এটা আপনার। অয়ন্তী লাল গোলাপ দেখে মুস্কি হেসে ফুলের তোড়াটা জাহিনের হাত থেকে নিয়ে নাকের কাছে এনে চোখ বন্ধ করে প্রাণ ভরে গোলাপ ফুলের সুঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে। জাহিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল অয়ন্তীর দিকে। অয়ন্তীর হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে জাহিনের বুকের মাঝে কেমন জানে শান্তি শান্তি অনুভব হচ্ছে।
ভাগ্যিস মা তাকে বলেছে, কথাটা বলেছে, না হলে তো এমন মনোরম দৃশ্যটা মিস করা যেত সে। অয়ন্তী চোখ খুলে জাহিরের দিকে তাকাতে জাহির নজর সরিয়ে নিয়ে চলে যেতে নিবে, তখনই অয়ন্তী নিচু স্বরে বলে, থ্যাংক ইউ। জাহিন প্রতি উত্তরে মুস্কি হেসে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী ফুলের তোড়াটা বুকের মাঝে চেপে ধরে মিটি মিটি হাসছে। অয়ন্তীর বুকের ভেতরে কেমন জানি সুখ সুখ অনুভব করছে, কিন্তু এই সুখ কি সইবে অয়ন্তীর কপালে, নাকি অশান্ত কোনো দমকা হাওয়া এসে সেই সুখ কেড়ে নিতে চাইবে? আহান পা টিপে টিপে হেঁটে যারা রুমের সামনে আসে। নীল রঙের পর্দার ফাঁক দিয়ে বোনকে দেখে নেয় বোন কি করছে। আহান পড়ায় মনোযোগী যারাকে দেখে দুষ্টু হেসে হাতে থাকা ছিঁড়া চকলেটের প্যাকেটের দিকে তাকিয়ে ঢোক গিলে মুখমণ্ডল স্বাভাবিক করে নিয়ে আপু আপু বলতে বলতে রুমের ভিতরে ঢুকে। যারা লেখা থামিয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? আহান যারার পড়ার টেবিলের কাছে এগিয়ে এসে বলে, এই অর্ধেক চকলেট তোমার। যারা আহানের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায়। যেই ছেলে তাকে কিছু দিতে চায় না, সেই ছেলে কিনা আজকে নিজ থেকে তাকে চকলেট দিতে এসেছে। যারা সন্দিহান গলায় বলে, হঠাৎ আমাকে চকলেট দিতে চাইছিস কেন? আহান ঠোঁট ফুলিয়ে বলে, বড় ভাইয়া বলেছে তোমাকে এই চকলেট থেকে অর্ধেকটা চকলেট দেওয়ার জন্য, তাই দিচ্ছি, না হলে দিতাম না। যারা ঠাট্টা করে বলে, আহা গো, বড় ভাইয়ের ভক্ত ভাই আমার, কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হলে ভাই আমার? হ্যাঁ? আহান মন খারাপ করে বলে, ঠিক আছে, তোমাকে চকলেট খেতে হবে না, ভালোর জন্য দিতে চেয়েছিলাম তোমাকে চকলেট, কিন্তু তুমি উল্টো আমাকে কথা শোনাচ্ছ। আহান চলে যেতে নিলে যারা বলে, দাঁড়া, এত কষ্ট করে যখন এনেছিস চকলেটটা, তখন তো খেতেই হয়। আমি আবার কারোর কষ্ট বিফলে যেতে দিই না। আহানের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আর বলল, সত্যি তুমি খাবে? ঠিক আছে, নাও তুমি খাও। যারা কেমন জানি সন্দেহ হচ্ছে, তাকে এভাবে চকলেট খাওয়ানোর জন্য এত সাজছে কেন আহান? কিছু তো একটা গন্ডগোল আছে এর মাঝে। যারা আহানের কাছ থেকে চকলেটের প্যাকেটটা নিতে নিতে বলে, কিছু মিশাস নি তো এর মাঝে? আহান গলা টেনে টেনে বলে, আমি কি মিশাবো আবার এতে? যারা দাঁত দিয়ে কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে রেখে আহানের দিকে চকলেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, তাহলে তুই আগে খা। আহান ভয়ে ভয়ে বলে, না না না, তুমি খাও, আমি খেয়েছি তো। যারাও সরল গলায় বলে, তো কি হয়েছে, আর একটু খেলে কোনো ক্ষতি হবে না, নে খা। আহান চকলেটের প্যাকেটটা নিয়ে কিছুক্ষণ তবদা মেরে দাঁড়িয়ে রইল। বোনের দিকে তাকাতেই যারা ইশারা করলো খাওয়ার জন্য। আহান চকলেটের প্যাকেটটা সম্পূর্ণভাবে খুললে চকলেট সহ যারার দিকে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলে, দেখো তোমার উপরে তেলাপোকা। যারা এমন কথা শুনে ভয়ে লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে লাফালাফি আর চিৎকার করা শুরু করে দেয়। এদিকে আহান হাসতে হাসতে বলে, বেশ হয়েছে, আরো খাবে চকলেট? সামান্য একটা প্লাস্টিকের তেলাপোকা দেখে ভয় পায়, কি ভীতু গো তুমি আপু। আহানের এহনো কথা শুনে যারা শান্ত হয়ে নাক ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে আর নিচ্ছে। অধিক ভয় আর রেগে যাওয়ার কারণে যারা চোখ মুখ লাল হয়ে গেছে। আহান বোনের এমন ভয়ঙ্কর রূপ থেকে শুকনো ঢোক গিলে বলে, আহান বাঁচতে চাইলে পালা। আহান দেখ বিদিক না দেখে দৌড় মারল। আহান কিভাবে চলে যেতে দেখে যারা চেঁচিয়ে বলে, আহান দাঁড়া বলছি, আজকে তোর একদিন কি আমার একদিন, শয়তান ছেলে, খালি শয়তানের বুদ্ধি মাথায় গিজ গিজ করে তোর না। বলেই আহানের পেছনে দৌড় দেয় যারা, কিন্তু আহানকে আর ধরতে পারে না যারা। তার আগে আহান নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্তে রুমের ভেতরে লুঙ্গি ড্যান্স গান গাইতে গাইতে নাচছে। আহানের দরজা বাইরে দাঁড়ানো যারা এসব শুনে আরো তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, আহান দরজা খোল, আজকে তোর সব বাথরুমে আমি ছুটিয়ে ছাড়বো, সবার আদর পেয়ে বাদর হচ্ছিস দিনকে দিন। আহান ভেতর থেকে চেঁচিয়ে বলে। যারা এবার রেগে দরজায় লাথি মেরে বলে, দরজা খোল বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে দিব আমি। আহান গানের স্বরে চিৎকার করে বলতে লাগলো, আমি দরজা খুলবো না, খুলবো না, খুলবো না রে, আমি দরজা খুলবো না। যারা দ্বিতীয়বারের মতো দরজায় লাথি মেরে বলে, আহান ভালো হচ্ছে না কিন্তু। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আজমল শেখ আর আজহার শেখ আহানের রুমের সামনে এসে জড়ো হয়। মা চাচির আসেনি, তার এই দুই ভাই বোনের এমন ঝগড়া দেখতে দেখতে ক্লান্ত, তাই আর এসব তারা বেশি পাত্তা দেয় না। আজমল শেখ মেয়েকে রেগে বলেন, যারা কি হচ্ছে এসব, এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন রাতের বেলা? যারা রেগে এবার কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা তোমার ভাতিজা সবসময় আমার সাথে এমন করে, আমি পড়ছিলাম তখন ও এসে। যারা সবটা খুলে বলল তার বাবাকে। এই দুই ভাই বোন সবসময় কিছু না কিছু নিয়ে লেগেই থাকে।
যেন একই ছাদের নিচে সাপ আর নেউল বাস করছে। আহান ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। চাচু আর বাবার ডাকে দরজা সে খুলেনি। আজমল শেখ হতাশার শ্বাস পেলেন। আজমল শেখ মেয়েকে কিছু বলবেন তার আগেই আজহার শেখ ভাতিজির কাছে এসে ভাতিজির চোখের করে নোনা জলটা মুছে বোঝানোর স্বরে বলেন, আহান একবার বের হোক রুম থেকে, তারপর আমি ওকে এমন কঠিন শাস্তি দেব যেন পরের বার আমার আম্মুটাকে আর যন্ত্রণা না করে। তুমি আর কেঁদো না। যারা ছোট্ট বাচ্চাদের মতো বলে। সত্যি বলছো তো তুমি চাচ্চু? আজহার শেখ মুস্কি হেসে বলেন, একদম 3 সত্যি। তুমি গিয়ে এখন পড়তে বসো। তারপর ভাইয়ের কাছে এসে চাপা গলায় বলেন, ভাইজান চললেন, বাচ্চারা একটু একটু ঝগড়া করবেই, একটু পরেই দেখবেন আবার মিল হয়ে গেছে। এসব নিয়ে চিন্তা করবেন না। চাচু আর বাবা চলে যেতে যারা চোখের জল মুছে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই নজর যায় নুহাসের দিকে। নুহাস হা হয়ে যারার দিকে তাকিয়ে আছে। নুহাসের চাউনি দেখে মনে হচ্ছে যেন যারাকে আজকে সে নতুন দেখছে। যারা এমনিতে রেগে আছে মনে মনে, আর নুহাসকে দেখে রাগটা যেন আরো চওড়া হয়ে গেল। আর নুহাসকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এইভাবে তাকিয়ে কি দেখো? জীবনে কোনোদিন মেয়ে দেখোনি যে এইভাবে হুতুম প্যাঁচার মতো তাকিয়ে আছো আমার দিকে? অসহ্যকর দুনিয়া। নুহাস থতমতো খেয়ে যায়। যারার এমন ছাড়ি শুনে বুঝতে পারলো আহানের উপরে পুষে রাখা রাগটা তার উপর ঝেড়েছে। যারা ধপধপ পায়ে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। নুহাস আনমনে হেসে ফেলে যারার ব্যবহার দেখে। আজ এক অন্য যারাকে দেখেছে সে, যে যারা রেগে গিয়েও বাচ্চাদের মতো কান্না করে। এই কান্নারত যারাকে দেখে খুব ইচ্ছে করছিল যারার ওই লাল নাকটা ছুঁয়ে দিতে, কিন্তু মনের ইচ্ছেটা মনেতেই মেরে দিল নুহাস। এই ইচ্ছেটা তার কোনোদিনও পূরণ হবে না সে জানে। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরের ভেতরে চলে যায়। জাহিন বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কোনো মতে শাওয়ার নিয়ে বের হলো। ভেবেছিল শাওয়ার নিবে না, কিন্তু পরে আবার মত পরিবর্তন করলো। জাহিন এতটুকু বুঝতে পারছে আহার নিশ্চয়ই যারার সাথে আবারও কিছু একটা করেছে। ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তত যেন অবাধ্য হচ্ছে। বাড়ির কারোর সাথে কিছু না করলেও যারার সাথেও কিছু না কিছু একটা করবেই করবে। এটা যেন ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। জাহিন রুম থেকে দ্রুত পায়ে বের হতে নেবে, তখন অয়ন্তী রুমের ভেতরে এসে ঢুকে। জাহিন অয়ন্তীকে দেখেনি, অয়ন্তী জাহিনকে দেখেনি, যার ফলে দুজন দুজনের সাথে ধাক্কা লাগে। অয়ন্তী জাহিনের মতো লম্বা শক্তপোক্ত শরীরের সাথে আকস্মিকভাবে ধাক্কা লাগাতে নিজের টাল সামলাতে না পেরে অয়ন্তী ভয়ে চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য সামনে যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে প্রাণপণে। মনে মনে অয়ন্তী ভেবেই নিয়েছে আজকে হয়তো ওর সুন্দর কোমরটা গেল, কিন্তু নিজের উন্মুক্ত কোমরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে অয়ন্তী ভয়ে ভয়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় জাহিন তার মুখের সামনে। জাহিনের গলায় ঝুলে থাকা সাদা টাওয়ালটা অয়ন্তী দুহাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে, যার ফলে জাহিন আর অয়ন্তী অনেকটা ঝুঁকে আছে। সদ্য স্নান করে আসা জাহিনের চুলের কয়েকটা পানির ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ে অয়ন্তীর বাগালে। অয়ন্তী তাতে চোখ বন্ধ করে নিয়ে পুনরায় জাহিনের দিকে তাকায়। জাহিন ধীরে ধীরে অয়ন্তীকে সোজা করে দাঁড় করায়। অয়ন্তী ওর সাথে সাথে টাওয়ালটা ছেড়ে দিয়ে এলোমেলো দৃষ্টিতে চারপাশটা নজর বুলিয়ে জাহিনের দিকে তাকায়। জাহিনের গভীর চোখে চাউনি দেখে অয়ন্তীর বুকটা ধক করে ওঠে। মাঝে মাঝে এভাবে তাকায় কেন লোকটা তার দিকে? এদিকে জাহিন অয়ন্তীর গালের উপরে পড়ে থাকা পানির ফোঁটাগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে। জাহিন যেন একটা ঘোরের মাঝে চলে গেছে। বাঁ পাশে থাকা হৃদয়টাও যেন একটু বেশি লাফালাফি করছে ইদানিং। জাহিন ঢোক গিলে নিচের অজান্তে ডান হাতটা বাড়িয়ে নিয়ে যায় অয়ন্তীর মুখের দিকে। অয়ন্তী তা দেখে থম আটকে রেখে চোখ বন্ধ করে নেয়। অপেক্ষায় আছে জাহিনের শীতল স্পর্শ অনুভব করার। অয়ন্তীর অপেক্ষার অবসান ঘটিয়ে জাহিনের শক্ত শীতল হাতের ছোঁয়া পেল নিজের বাঁ কপালে। জাহিন অয়ন্তীর কপালে হাত রেখে থামেনি। সে সযত্নে অয়ন্তীর কপালে পড়ে থাকা পানির ফোঁটাগুলো আলতো হাতে মুছে দিল। তাতে যেন অয়ন্তীর তলপেটটা অদ্ভুতভাবে মুচড়ে উঠল। দিন দিন যেন নানান রকমের অনুভূতির সাথে সাক্ষাৎ হচ্ছে অয়ন্তীর। জাহিনের ঠান্ডা গলার স্বর শুনে অয়ন্তী চোখ মেলে তাকায়। দেখে শুনে চলাফেরা করবেন অয়ন্তী, কারণ কোমর ভাঙাবো কিন্তু আমি বইতে পারবো না। অয়ন্তীর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে যায় জাহিনের কথা শুনে। বলে কি এই লোক কোমর ভাঙা বউ? জাহিন অয়ন্তী বিস্ময়কর চেহারা দেখে ঠোঁট টিপে হেসে বলে, কি হয়েছিল বাইরে? অয়ন্তী গম্ভীর গলায় বলে, যারা আর আহান ঝগড়া করছিল। ঝগড়া থেমেছে ওদের? জাহিন কৌতুকের স্বরে বলে, তো এখন কি আপনি আমার সাথে ঝগড়া করতে চাইছেন? অয়ন্তী ভুরু কুচকে বলে, মানে আমি কেন আপনার সাথে ঝগড়া করতে যাব? এই যে একটু আগে আপনাকে কোমর ভাঙাবো বললাম, আর আপনাকে দেখে মনে হচ্ছে ঝগড়া করতে চাইছেন আমার সাথে। অয়ন্তী নিজের জায়গা পরিবর্তন করে বলে,
আমি কারোর সাথে ঝগড়া করতে পারি না। জাহিন অয়ন্তীর দিকে ফিরে মৃদু হেসে বলে, মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করবেন অয়ন্তী। অয়ন্তী অবাক হয়ে বলে, কেন? দেখবো কে ঝগড়ায় জিতে, আমি নাকি আপনি। অয়ন্তী হতবাক হয়ে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলে, আজ তো ঝগড়া করা হলো না, ভবিষ্যতে কিন্তু আমি আর আপনি একদিন ঝগড়া করব, কেমন? কথাটা বলে জাহিন ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। যতদিন যাচ্ছে অয়ন্তী যেন নতুনভাবে জাহিনের সাথে পরিচিত হচ্ছে। কেমন যেন একটা ঘোলক দাদার মতো জাহিন নামক পুরুষ মানুষটি। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেছে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মাঝে কেউ কেউ নিত্য নতুনভাবে প্রেমে পড়ছে আর একান্ত মানুষটার উপরে। কেউ আবার ভালোবাসার মানুষটার সাথে একই ছাদের নিচে থাকা সত্ত্বেও তার সন্নিকটে যেতে পারছে না। আবার কেউ সেই ভালোবাসাটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে, আর সেই মানুষটাও ভালোবাসার মানুষটার প্রত্যাখ্যান সহ্য করে বেহায়ের মতো তার কাছে বারংবার ফিরে যাচ্ছে। রিহান আর পাপড়ি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। রিহানের চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বারবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একবার রৌদ্রোজ্জ্বল নীল রঙের আকাশের দিকে তো আরেকবার মাটির দিকে তাকায়। পাপড়ি রিহানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। প্রথম দেখায় রিহানকে যেমনটা দেখেছিল এখন তার থেকে কেমন নির্জীব দেখা যাচ্ছে মানুষটাকে। চোখে মুখের অবস্থা করুণ। ভালোবাসা সত্যি একটা ভয়ঙ্কর রোগ। এই রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। একবার যে এই রোগে আক্রান্ত হয়েছে সেই রোগ থেকে চাইলেও সরে আসতে পারে না। পাপড়ি ঢোক গিলে উচ্চ বাক্যে বলে, আপনার মৌনব্রত যদি শেষ হয়ে থাকে তাহলে প্লিজ কিছু বলুন আর আমাকে যেতে দিন। রিহান মিহি গলায় বলে, এত তাড়া চলে যাওয়ার? আমার তাড়া আছে, তাই আপনার হাতে অল্প সময় আছে, যা বলে জলদি বলুন। তুমি এত নিষ্ঠুর কেন পাপড়ি? তোমার নামটা পাপড়ি না রেখে পাথর রাখা দরকার ছিল জানো, কারণ তুমি ঠিক পাথরের মতোই শক্ত, আর পাপড়ি তো খুব নরম আর কোমল হয়। আচ্ছা, তোমার কি একটুও মায়া হয় না আমার জন্য? পাপড়ি কাটকাট গলায় বলে, না, একটুও মায়া হয় না আপনার জন্য। রিহান ধরা গলায় বলে, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? পাপড়ি রিহানের এই কথার উত্তর না দিয়ে দ্রুত রিহানের সামনে থেকে চলে যায়। রিহান পাপড়ি যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমার পাথরের তৈরি হৃদয়ে আমার নাম যদি না লিখেছি তাহলে আমার নামও আরহাম শেখ রিহান নয় পাপড়ি। পাপড়ি ওরফে অবন্তী এলোমেলো পায়ে হেঁটে এসে রিকশায় কোনো মতে বসে। শ্বাসের গতি অস্বাভাবিকভাবে চলছে। চোখ মূল লাল হয়ে গেছে। অবন্তীর দুহা তাড়াতাড়ি করে শক্ত করে আঁকড়ে ধরে নিজের দুবাহু। এ লোকটা কেন তার পেছনে পড়ে আছে এভাবে আটার মতো? এত এত প্রত্যাখ্যান করে সে তারপরও কেন পিছু ছাড়ে না তার? আর কি করলে তার পিছু ছাড়বে এই মানুষটা? এই কঠিন হৃদয়ে যে আর কারো নাম খোদাই করা সম্ভব নয়। এখনো চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে ওই দিনের বিভীষিকাময় দৃশ্যটা, যে দৃশ্যটা চাইলেও মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারে না সে। রিক্সা চালক পাপড়ির অবস্থা বুঝতে পেরে বলে, আপা, আপনার কি শরীর খারাপ লাগতেছে? পাপড়ি ক্লান্ত গলায় বলে, না, আমি একদম ঠিক আছি। আপনি একটু তাড়াতাড়ি চালান। আচ্ছা। অবন্তী হোস্টেলে এসে ব্যাগটা রেখে বেডের উপরে রেখে ছুটে চলে যায় ওয়াশরুমে। এবার হতভম্ব হয়ে যায় অবন্তীকে এমনটা করতে দেখে। অবন্তীর সাহস ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে হাত দিয়ে সারা মুখমণ্ডল ঘষতে শুরু করে। মনে হচ্ছে যেন মুখের সব চামড়া তুলে ফেলবে অবন্তী। এবার কণ্ঠস্বর শুনে অবন্তী থামে। এই অবন্তী, কি হয়েছে তোর? অবন্তী দুর্বল গলায় বলে, কিছু হয়নি আমার ইভা। এবার নরম গলায় বলে, তুই ঠিক আছিস অবন্তী? আমি একদম ঠিক আছি। এবার যেন অবন্তীর কথাটা হজম হলো না। এবার আস্তে করে দিয়ে নিজের বেডে বসে পড়ে। অন্যদিকে অবন্তী দেয়াল ঘেঁষে বসে হাঁটুর উপরে কপাল ঠেকিয়ে বসে রইল। শীতের মাঝে এভাবে ঠান্ডা পানি দিয়ে ভেজার কারণে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরও শাওয়ারের নিচে ঠাই বসে রইল অবন্তী। গধূলি বেলা পেরিয়ে গেছে। আকাশ জুড়ে নেমে এসেছে অন্ধকার। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। গোটা শহর জুড়ে কৃত্রিম আলো আনাচে কানাচে জ্বলে উঠেছে। সন্ধ্যার কিছুক্ষণ পরে জাহিন বাড়িতে চলে আসে হাতে একটা নীল রঙের শপিং ব্যাগ নিয়ে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে যারাকে দেখে বলে, যারা, তোর ভাবি কোথায়? যারা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ভাবি রান্নাঘরে। ওনাকে বল রুমে আসতে। যারা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, তুমি যাও, আমি বলছি। জাহিন সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে চলে যায়। যারা গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে অয়ন্তীকে উদ্দেশ্য করে বলে, ভাবি যান, আপনার স্বামী এসেছে আর এসেই আপনার খোঁজ করছে। অয়ন্তী যারার দিকে তাকিয়ে বলে, উনি চলে এসেছেন এত তাড়াতাড়ি? যারা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ভাই আমার বউকে ছাড়া থাকতে পারে না, তাই তাড়াতাড়ি চলে এসেছে।
আর মনে হয় তোমার জন্য কোনো গিফট এনেছে। ভাইয়ার হাতে একটা ব্যাগ দেখলাম। অয়ন্তী লজ্জা পেয়ে বলে, উফ যারা, তুমিও না। ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখে আসো কেন ডেকেছে। কিন্তু দাদুর চাটা। অয়ন্তী মুস্কি হেসে উপরে চলে যায়। নিজের ঘরে ঢুকতে দেখে জাহিন বাহিরের কাপড় না চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। অয়ন্তী তা দেখে মনে মনে বলে, এত কি ব্যস্ততা ওনার যে বাইরের জামাটা পর্যন্ত চেঞ্জ করার সময় পেল না। জাহিন অয়ন্তীর উপস্থিতি টের পেয়ে বলে, অয়ন্তী বিছানার উপর দেখেন একটা ব্যাগ আছে, আর তাড়াতাড়ি এটা পরে তৈরি হয়ে নেন, এক জায়গায় যেতে হবে আমাদের। অয়ন্তী নিচু গলায় প্রশ্ন করে, আপনি ফ্রেশ হবেন না? জাহিন ল্যাপটপের দিকে নজর রেখে বলে, হব, আপনি আগে তৈরি হয়ে নিন। অয়ন্তীর কিছু না বলে চুপচাপ বেডের উপর রাখা ব্যাগটা হাতে নিয়ে ভেতরে রাখা জিনিসটা বের করতে চোখ দুটো বড় বড় করে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। অয়ন্তী হঠাৎ করে এমন চিৎকার শুনে জাহিন থতমত খেয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার করলেন কেন? অয়ন্তী ব্যাগটার সাথে সাথে পেছনে নিয়ে আমতা আমতা করে বলে, না মানে আসলে ব্যাগের ভেতরে। জাহিন কপালে দুশ্চিন্তার বলিরেখা রেখে বলে, কি পছন্দ হয়নি কাপড়টা? অয়ন্তী কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। জাহান কি তার সাথে মজা করছে নাকি? কিন্তু জাহান তো মজা করার লোক নেই। এতদিনে এটা বুঝে গেছে অয়ন্তী, তাহলে এমন হাব ভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না। আবার জিজ্ঞেস করছে কাপড়টা পছন্দ হয়েছে কিনা। কিন্তু অবন্তীর মন চাইছে এই মুহূর্তে মাটির ভেতরে চলে যেতে লজ্জায়। জাহিন বসে থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় চিন্তিত গলায় বলে, কি হয়েছে অয়ন্তী, কোনো সমস্যা? অয়ন্তী দিশেহারা গলায় বলে, না মানে আসলে ব্যাগের ভেতরে। জাহিন নগতম অয়ন্তীর দিকে এগিয়ে এসে বলে, ব্যাগের ভেতরে কি? অয়ন্তী দেয়ালের উপরে টিকটিকি দেখে ঠাস করে বলে দেয়, টিকটিকি। জাহিন হতবাক হয়ে বলে, টিকটিকি? ব্যাগের ভেতরে টিকটিকি আসলো কি করে? দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাহিন অয়ন্তীর দিকে এগিয়ে আসলে অয়ন্তী দুকদম পিছিয়ে উত্তেজিত হয়ে বলে, না ব্যাগের ভেতরে টিকটিকি না নাই। থেমে যায় অয়ন্তী, ঠোঁটে ঠোঁট চেপে দৃষ্টি সরিয়ে নেয় জাহিনের দিক থেকে। জাহিন ভুরু কুচকে বলে, কি বলছেন আপনি? এসব আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছেন টিকটিকি, আরেকবার বলছেন টিকটিকি না নাই। দেখি ব্যাগটা দিন তো আমার কাছে। জাহিন অয়ন্তীর কাছ থেকে এক প্রকার টান মেরে অয়ন্তীর হাত থেকে ব্যাগটা নিয়ে এসে ব্যাগের ভেতর থেকে কাপড়টা নিতে নিতে বলে, কোথায় টিকটিকি দেখি? জাহিন নিজের হাতে যা দেখলো তাতে জাহিনের চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় করে চিৎকার করে উঠে পুনরায় জিনিসটা ভেতরে রেখে দিল। অয়ন্তী অন্যদিকে ফিরে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছে লজ্জার হতভম্বে। এমন সময় অতি ব্যস্ত হয়ে জোহরা বেগম, রুনা আক্তার আর যারা আসে জাহিনের ঘরে। মূলত পরপর জাহিন আর অয়ন্তীর এমন চিৎকার শুনে তারা এসেছে। জাহিন মা চাচি আর বোনকে দেখে সাথে সাথে ব্যাগটা নিজের পেছনে লুকিয়ে ফেলে। জোহরা বেগম শঙ্কিত গলায় বলেন, কি হয়েছে, এভাবে দুজনে চিৎকার করলি কেন? যারা সোজা অয়ন্তীর কাছে গিয়ে বলে, হ্যাঁ ভাবি, কিছু হয়েছে তোমাদের? অয়ন্তী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে কি বলবে তার কিছু বলার নেই। যা বলবে জাহিন বলবে, আর সে নীরব দর্শক হয়ে সবটা দেখবে। ছেলে আর ছেলের বউকে মনে দেখে জোহরা বেগম পুনরায় বলে, কি হলো জাহিন, চুপ করে আছিস কেন? কি হয়েছে সেটা বলবি তো? জাহিন ঘাট দুপাশে নাড়াতে নাড়াতে বিচলিত গলায় বলে, কিছু হয়নি মা। তাহলে দুজনে এভাবে চিৎকার করলি কেন? আর তোর হাতে কি? জাহিন উচ্চ বাক্যে বলে, কিছু না মা। শুধু কিছু না বলেই যাচ্ছিস। তারপর অয়ন্তীর দিকে ফিরে বলেন, অয়ন্তী তুমি বলো তো কি হয়েছে? অয়ন্তী আমতা আমতা করে বলে, মা আসলে আমি কিছু জানি না। জোহরা বেগম কিছু বলতে যাবেন, সাথে সাথে রুনা আক্তার বলেন, ভাবি চলেন, কিছু হয়নি যখন শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কিন্তু উফ ভাবি চলেন তো, এই যারা তুইও চল। রুনা আক্তার যারা জোহরা বেগমকে জোর করে জাহিনের ঘর থেকে নিয়ে যান। রুনা আক্তার কিছু একটা আন্দাজ করেছেন জাহিন আর অয়ন্তীর হাবভাব থেকে, তাই জাহিন আর অয়ন্তীকে নিজেদের মতো থাকতে দেওয়ার সুযোগ করে দিল। জাহিন আর চোখে বারবার তাকাচ্ছে অয়ন্তীর দিকে, অয়ন্তী আর চোখে দেখাচ্ছে জাহিনকে। একসময় দুজনের চোখের সাথে চোখ মিলে যাওয়াতে দুজনেই থতমত খেয়ে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নেয়। এর বড্ড অস্বস্তি লাগছে জাহিনের সামনে থাকতে, তাই আর এক মুহূর্ত দেরি না করে আলমারি থেকে শাড়ি আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বলে, আমি তৈরি হয়ে আসছি যার রুম থেকে। কথাটা বলে অয়ন্তী এক প্রকার দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। অয়ন্তী চলে যেতেই জাহিন ধপাস করে বেডে বসে পড়ে। কি বাজে একটা সিচুয়েশনে পড়তে হলো তাকে আজকে। এই 31 বছর বয়সে জীবনে এমন বিব্রতকর পরিস্থিতিতে কোনোদিন পড়তে হয়নি তাকে, আর পড়বেই বা কি করে, আগে তো আর বিয়ে করেনি। জাহিন ব্যাগ থেকে পুনরায় কাপড়টা বের করে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা ধরে চোখের সামনে ধরলো। একটা পাতলা ফিনফিনে কালো রঙের নাইটি। জাহিন এক নজরে নাইটিটার দিকে তাকে নির্লিপ্ত ভঙ্গিতে পড়ল।
আজ তোর জন্য অয়ন্তীর সামনে আমাকে এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। মেয়েটা কি ভাবলো আমার সম্পর্কে? ইস, আচ্ছা অয়ন্তী আবার এটা ভাবছে না তো যে আমি তার জন্য এটা এনেছি? কিন্তু আমি তো শাড়ি এনেছিলাম ওনার জন্য, তাহলে এটা আসলো কোথা থেকে? জাহানের বাড়িতে আসার আগের ঘটনা। জাহান যখন বাড়ি ফিরছিল তখন নজর পড়ে ফুটপাতের একটা বাচ্চার উপরে, যার গায়ে কাপড় বলতেই নেই। আর এই ঠান্ডার মাঝে বারবার নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরছে, কিন্তু লাভের লাভ কিচ্ছুই হচ্ছে না। জাহিনের বড্ড মায়া লাগলো বাচ্চাটাকে দেখে। তখন জাহিন গাড়ি সাইড করে বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে নিয়ে মলে ঢুকে আর মল থেকে কিছু গরমের কাপড় কিনে দেয়, আর সাথে কিছু টাকাও দেয়। জাহিন বাচ্চাটাকে কাপড় কিনে দিয়ে মল থেকে বের হতে নেবে, তখনই নজর পড়ে একটা শাড়ির উপরে। আর শাড়িটা দেখার পরে আন্টির কথাটাই মাথায় আসলো। তাই জাহিন ভাবলো আন্টির জন্য শাড়িটা নিয়ে যাবে, কিন্তু কে জানতো এমন একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু মাঝখানে একবার জাহিনের সন্দেহ হয় ছিল ব্যাগটা তেমন ভারী না হতে, আর ব্যাগটা চেক করতে নিলে নেহাল ফোন করে, আর ব্যাপারটাও সম্পূর্ণভাবে মাথা থেকে চলে যায় জাহিনের। জাহিন নাইটিটা হাতে নিয়ে ভুরু কুচকে বিতৃষ্ণা নিয়ে বিড়বিড়িয়ে বলে, নিশ্চয়ই কারোর ব্যাগের সাথে আমার ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। অন্দিকে যারা সুন্দর করে সাজিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ ভাবি, তোমাকে খুব সুন্দর লাগছে। ভাইয়া তোমার দিক থেকে তো নজর সরাতেই পারবে না আজকে। আদে লাজুক হাসলো আর বলল, কিন্তু এ সময় কোথায় যাবেন উনি আমাকে নিয়ে? ভাইয়া বলেনি তোমাকে কোথায় যাবে? না, ভাইয়ার বন্ধু মানে নেহাল ভাইয়ার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। প্রতি বছরই আমরা যাই, কিন্তু এবার তুমি আর ভাইয়া যাবে। তোমরা যাবে না কেন? তুমি আর ভাইয়া গেলেই হবে। চলো, ভাইয়া হয়তো অপেক্ষা করছে তোমার জন্য। আন্টি ঢোক গিলে নিচের ঠোঁট জিব্বা দ্বারা ভিজিয়ে নেয়। কি করে সে জাহিনের সামনে যাবে? সে তো লজ্জায় মরেই যাবে। অয়ন্তীকে নিয়ে যারা ভাইয়ের ঘরে আসে। জাহিন সবেমাত্র কোটটা পড়েছে। যারা ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া দেখো তো ভাবিকে কেমন লাগছে দেখতে। জাহিন বোনের গলার স্বর শুনে সামনের দিকে ফিরে তাকায়। জাহিন অয়ন্তীকে দেখে থমকে গেল। মেয়েটাকে সাজলে একদম অন্যরকম লাগে। নীল রঙের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঘন রেশমি চুলের গোছা বা কাঁধের উপরে এনে রেখেছে। জাহিন মুগ্ধ নয়নে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু একটা মিসিং হয়তো অয়ন্তীর এই সাজটা পরিপূর্ণ লাগছে না জাহিনের কাছে। এদিকে অয়ন্তী মাথা নিচু করে রেখেছে। জাহিনের দিকে তাকাতে বড্ড অস্বস্তি ফিল হচ্ছে তার, কিন্তু তারপরও অয়ন্তীর সকল জড়াটা পেছনে ফেলে জাহিনের দিকে চোখ তুলে তাকায়। জাহিনের মুগ্ধ চোখ জোড়ায় আটকে যায় নিজের চোখ জোড়া। এদিকে যারা নীরব দর্শকের মতো ভাইয়ার ভাবি চোখাচোখি প্রেমময় খেলা দেখে গলা খাকারি দিয়ে বলে, ভাইয়া ভাবি আমি এবার আসি, আর তোমরাও রওনা হয়ে যাও, না হলে দেরি হয়ে যাবে তোমাদের নেহাল ভাইয়ার বাড়িতে যেতে। জাহিন আর অয়ন্তী যারার কথা শুনে হকচকি ওঠে। যারা হাসতে হাসতে ঘর থেকে প্রস্থান করে। জাহিন আর অয়ন্তী ঠায় দাঁড়িয়ে রইল একই জায়গাতে। অয়ন্তী নিচু গলায় বলে, যাবেন না? যাব, কিন্তু তার আগে একটা কাজ কমপ্লিট করতে হবে। কথাটা বলেই জাহিন ব্যালকনির দিকে চলে যায়। অয়ন্তী ভুরু কুচকে ব্যালকনির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে জাহিন দুটো গোলাপ ফুল নিয়ে এলো, একটা সাদা আর একটা লাল। অয়ন্তী বুঝতে পারছে না এই রাত্রিবেলা ফুল দিয়ে কি করবে লোকটা। জাহিন অয়ন্তীর সামনে এসে দাঁড়ালো। অয়ন্তী প্রশ্ন করে, ফুল দিয়ে কি করবেন? জাহিন মজা করে বলে, কোনো এক নারীর রেশমি কালো চুলের ভাঁজে ফুল দুটো গুজে দেওয়ার জন্য নিয়ে আসলাম। অয়ন্তী ভুরু কুচকে তাকিয়ে রইল জাহিনের পানে। কে সেই নারী যে নারীর চুলের ভাঁজে জাহিন ফুল গুজে দিতে চাইছে সন্ধ্যাবেলায়? জাহিন অয়ন্তীর ভাবনা বুঝতে পেরে মুচকি হেসে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে, আর কিছু একটা খুঁজে বের করে নিয়ে অয়ন্তীর কাছে আসলো। জাহিনকে নিজের নিকটে আসতে দেখে অয়ন্তী দুকদম পিছিয়ে যায়। তা দেখে জাহিন ভরাট গলায় বলে, স্থির হয়ে দাঁড়ান। জাহিনের কথা অনুযায়ী স্থির হয়ে দাঁড়ালো অয়ন্তী। জাহিন অয়ন্তীর কাঁধের দিকে হাত বাড়াতে অয়ন্তী মাথাটা হালকা পেছনে নিয়ে চোখ বন্ধ করে নেয়। কি করতে চাইছে জাহিন এই মুহূর্তে? ওই দিনের মতো কি আবার? অয়ন্তীর ভাবনার মাঝে টের পেল তার চুলের ভাঁজে জাহিন আলতো হাতে ফুল গুজে দিচ্ছে। জাহিন ফুল দুটো গুজে দিয়ে ক্লিপ দ্বারা আটকিয়ে দিয়ে বলল, নাও পারফেক্ট, এবার সম্পূর্ণ সাজটা পরিপূর্ণ হলো। অয়ন্তী হাত দ্বারা ফুল দুটো স্পর্শ করলো। জাহিন পুনরায় বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। জাহিন কথাটা বলে ওয়ালেটার গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ল। অয়ন্তী দৌড়ে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। আয়নার উপরে পড়া নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। সত্যি তার সাজটা পরিপূর্ণ হলো চুলের ভাঁজে ফুল দুটো গুজে দেওয়াতে। জাহিন আর অয়ন্তী এসে পৌঁছালো আহমেদ ভিলাতে। আহমেদ ভিলার চারিদিকে লাইটিং করা। অয়ন্তী গাড়ি থেকে নেমে চারপাশটা নজর বুলিয়ে নেয়। সারা বাড়ি মানুষে গমগম করছে। জাহিন গাড়ি পার করে অয়ন্তীর পাশে এসে দাঁড়িয়ে বলে, চলুন ভেতরে চলুন। অয়ন্তী আস্তে ধীরে জাহিনের হাঁটার সাথে তালে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সামনের দিক থেকে দৌড়ে একটা ছেলে আসছে তাদের দিকে। জাহিন ভুরুকুচকে সেটা দেখে সাথে সাথে নিজের শক্ত ডান হাতটা অয়ন্তীর কাঁধে চেপে ধরে নিজের বাহু ডোরে নিয়ে আসে।
আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তী হতবাক হয়ে যায়। জাহিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে লোকটার হলতা কি হঠাৎ করে। জাহিন অয়ন্তীর অবাক করা চাউনি দেখে সাথে সাথে অয়ন্তীকে ছেড়ে দিয়ে গলা খাকারি দিয়ে চারপাশটায় নজর বুলিয়ে বলে, সরি এভাবে টান দেওয়ার জন্য। আসলে একটা ছেলে আপনার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল, যদি টান না দিতাম আপনাকে তাহলে হয়তো কাঁধে ব্যথা পেতেন। অয়ন্তী মৃদু হাসলো জাহিনের কথা শুনে। জাহিন এত চিন্তা করে তার জন্য ভাবা যায়? অয়ন্তীর হাসি দেখে জাহিন নির্বিকার ভঙ্গিতে বলে, কি হলো, হাসছেন কেন? এমনি চলুন, আপনার বন্ধু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। অয়ন্তীর সামনের দিকে হাঁটা ধরল। জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে নাক ফুলিয়ে বিরস গলায় বলল, স্টুপিড বয়, বলেই হাঁটা ধরল সামনের দিকে। অয়ন্তী আর জাহিন ভেতরে ঢুকতেই নেহাল তাদেরকে দূর থেকে দেখে দৌড়ে এসে জাহিনকে জাপটে জড়িয়ে ধরল। এভাবে জড়িয়ে ধরার জন্য জাহিন নিজের ঢাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায়। নেহাল জাহিনকে ছেড়ে দিয়ে বলে, এতক্ষণ লাগলো তোর আসতে? কি এমন রাজকাজ করছিলি তুই যে এত সময় লাগলো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আবার রাজনেতা। নেতাগিরি করতে করতে আপনার দিন যায়। যদিও বা তুই রাজনীতির রটাও জানিস না। আমি যদি রাজনীতি করতাম তাহলে দেখিয়ে দিতাম আমি কি কি করতে পারি। জাহিন নীরবে বন্ধুর সমস্ত কথা শুনে যাচ্ছে, আর নেহাল কথা বলেই যাচ্ছে, থামার নামেই নেই। জাহিনের পাশে দাঁড়িয়ে থাকা অয়ন্তী হা হয়ে তাকিয়েছে নেহালের দিকে। একটা লোক এত কথা বলে কিভাবে? বোঝাই যাচ্ছে এই লোক পুরো বাচালের বাচাল। জাহিনের পুরো উল্টো নেহাল। এই লোকের সাথে কি করে জাহিনের মতো গোমনামুখর বন্ধুত্ব হলো, এটা এখন অয়ন্তীর ভাবনা। অবশেষে নেহালের বকবকানি বন্ধ হলো। জাহিন মজা করে বলে, বকবক করে তো নিজেকে বেহাল থেকে বেহাল বানিয়ে ফেলবি। এবার থাম ভাই, আমি না হয় বকবকানিতে অভ্যস্ত, কিন্তু আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তোর বকবকানিতে অভ্যস্ত নয়। নেহাল জাহিনের পাশে থাকা অয়ন্তীর দিকে তাকালো। বন্ধুকে ছাড়ি দিতে ব্যস্ত থাকার জন্য নেহাল এতক্ষণ খেয়াল করেনি অয়ন্তীকে। অয়ন্তী মুস্কি হাসলো। নেহালও তার বিপরীতে হেসে জাহিনের পেটের সাইডে খোঁচা মেরে বলল, যাক, তাহলে তুই ভাবিকে নিয়ে আসলি। আমি তো ভেবেছিলাম আনবিই না ভাবিকে হয়তো। চল, সবাই অপেক্ষা করছে তোর জন্য। ভাবি চলুন। নেহাল জাহিনের কাজ জড়িয়ে ধরে কৌতুকের গলায় বলে, তাহলে শেষমেশ বিয়েটা করলি তুই, সেটাও আবার কত কাহিনী করে। জাহিন নেহালের কথায় নিরুত্তর রইল। এই ছেলের সাথে কথা বললে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেবে, তাই শ্রেয় হচ্ছে ওর কথা চুপচাপ গিলে ফেলা। জাহিন তার বন্ধু মহলের মাঝে আসতেই সবাই উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে, বিশেষ করে অয়ন্তীকে জাহিনের সাথে দেখে। সবার সাথে এক এক করে জাহিন অয়ন্তীকে পরিচয় করিয়ে দেয়। সবাই অয়ন্তীর সাথে কুশল বিনিময় করলো। নেহালের বউ রইমা অয়ন্তীকে নিজের সাথে নিয়ে যায়। এতগুলো বেটা মানুষের সাথে থাকার কোনো মানেই হয় না। অনুষ্ঠান শেষের পথে এক এক করে সবাই চলে যাচ্ছে। জাহিন আর তার বন্ধুরা জাহিনকে ঘিরে কাকড়ার মতো চিপে ধরেছে। জাহিন সবার মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? মুরাদ বলল, হয়েছে তো অনেক কিছুই। এখন যা যা হয়েছে তুই সব আমাদের খোলসা করে বল দে। জাহিন ভ্রু কুচকে বলে, কি বলবো আমি? নেহাল সোফার হাতলে বসে জাহিনের কাঁধে চাপড় মারতে মারতে বলে, তোর বিড়াল মারার কাহিনী বল। মিরাজ উত্তেজিত গলায় বলে, ওই জাহিন, তুই কি সত্যি বিড়াল মেরেছিস? নেহাল মিরাজের কথা ছিনিয়ে নিয়ে বলে, আরে মেরেছে। ওর বা হাতের পাশে দেখলাম তো খামচির দাগ। এটা নিশ্চয়ই ভাবির নখের খামচির দাগ, তাই না জাহিন? জাহিন ঘাড় ঘুরিয়ে নেহালের দিকে তাকালো। নেহাল দুষ্টু হেসে দুভুরু নাচাতে শুরু করলো। জাহিন যথেষ্ট সতর্ক ছিল যাতে করে তার এই দাগ নেহাল না দেখতে পারে। তার জন্য শার্টের হাতা পর্যন্ত কোনোই পর্যন্ত ফোল্ড করেনি। তবে একবার করেছিল হাত ক্লিন করার সময়, তখনই হয়তো নেহাল কোনোভাবে দেখে নিয়েছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার এই খামচির দাগ নিয়ে সবাই পিএইচডি করা শুরু করে দিবে। মিরাজ নেহালের কথাটা শুনে চোখ বড় বড় করে। তাই নাকি? আমাদের নিরামিষ জাহিন এত জলদি বিড়াল মেরে দিল? জাহিন উচ্চবাক্যে বলল, আরে তোরা ভুল ভাবছিস। নেহাল আহত গলায় বলে, তার মানে কিচ্ছু হয়নি? জাহিন দাঁতে দাঁত চেপে নেহালের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, না। এটা কোনো কথা বললি তুই জাহিন? আমার বন্ধু হয়ে তুই অতটা পিছিয়ে যেতে পারলি? আমাকে দেখে শেখ বেটা, বিয়ের 9 মাসের মাথায় তোর ভাবিকে একটা বাচ্চা গিফট করে দিলাম তার ছোট্ট পেটটাতে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এই 9টা মাস কিন্তু অনেকটা সময়, তাই বেশি ভাব নিস না। তা ঠিক, কিন্তু দেখ আমাদের বন্ধু মহলে কে এমন বীর পুরুষ আছে যে 9 মাসের মাথায় এমন একটা বীরত্বের কাজ করতে পেরেছে? সুমন কণ্ঠে ক্রোধ এনে বলে, এই নেহাল,
তুই কিন্তু আমাদের পুরুষত্বের উপরে আঘাত করছিস। নিজেদের মাঝে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল নেহাল আর সুমন। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বন্ধুদের ঝগড়া করে দেখছে প্রত্যেকবারের মতো। এটাই হয়ে আসছে বিগত 7 বছর ধরে। এর মাঝে জাহিনের ফোন আসলো, নুহাস কল করেছে। জাহিন এই হট্টগোলের মাঝে না থেকে ফোন পিক করে দূরে গিয়ে কথা বলতে শুরু করলো নুহাসের সাথে। বল নুহাস। ভাই, রিহানকে ফিরিয়ে আনা দরকার বাড়িতে, নাহলে ছেলেটা ডিপ্রেশনে চলে যেতে পারে। জাহিন চিন্তিত হয়ে বলে, ডিপ্রেশনে চলে যাব মানে? একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াতে চাইছে, কিন্তু মেয়েটা বারবার প্রত্যাখ্যান করে দিচ্ছে ওকে, আর ও বেহায়ার মতো মেয়েটার কাছে। তাই আমার মনে হয় বাড়ির সকলের সাথে ওর এখন থাকা দরকার। ঠিক আছে, আগামীকাল ওর কাছে যাব আমি। আচ্ছা, তোমরা আসবে কখন? একটু পরেই চলে আসব। আচ্ছা, তাহলে সাবধানে আসো। জাহিন নুহাসের সাথে কথা বলে নেহালদের কাছে আসে। পরিবেশ এত শান্ত দেখে জাহিন সোফায় বসতে বসতে সন্ধিয়ান গলায় বলে, কি হলো, তোদের কথা বলার ঝড় থেমে গেল কেন হঠাৎ করে? নেহাল মেকি হেসে সেন্টার টেবিলের উপরে রাখা শরবতের গ্লাসটা জাহিনের দিকে এগিয়ে দিয়ে বলে, পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, এবার তুইও একটু ঠান্ডা শরবত খেয়ে চাঙ্গা হয়ে যা। জাহিন ভুরু কুচকে বলে, এই শীতের মাঝে আবার ঠান্ডা শরবত কেন? নেহাল আমতা আমতা করে বলে, এমনি, এত কথা না বলে খা। কথাটা বলে অন্য বন্ধুদের বলে, এই তোরাও খা, তোদের ভাবির হাতে স্পেশাল শীতকালের ঠান্ডা শরবত। কথাটা বলে আর চোখে জাহিনের দিকে তাকালো। জাহিন কিছুক্ষণ শরবতের গ্লাসটার দিকে তাকিয়ে রইল। কিছুটা একটা ঘপলা আছে এর মাঝে, সকলের হাবভাবতে দেখে যা বোঝা যাচ্ছে। জাহিন গলা খাকারে দিয়ে বলে, গ্লাসটা চেঞ্জ করে দে। নেহাল আগে থেকে অবগত ছিল এটা হবে, তাই আবেগী হয়ে কাঁদো কাঁদো গলায় বলে, জাহিন দোস্ত, তুই কি আমাকে সন্দেহ করছিস? জাহিন অবলীলায় বলল, তোকে সন্দেহ করার মতো অনেক রিজন আছে। অতীতে যা যা করে এসেছিস, এরপর তোকে বিশ্বাস করতে আমার ভয় হয়। নেহাল আহত গলায় বলল, ঠিক আছে, তুই যখন আমাকে এতই সন্দেহ করছিস, তাহলে তুই আমার গ্লাসটা নে। জাহিন নেহালের গ্লাসটা নিয়েও বসে রইল। নেহাল অধৈর্য গলায় বলে, কি হলো, এখন খাচ্ছিস না কেন? জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে শরবতটা পান করতে শুরু করে। এদিকে নেহাল ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে একবার মিরাজের দিকে তো আরেকবার মুরাদের দিকে তাকায়। নেহাল মনে মনে বলল, বন্ধু, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলে পাতায় পাতায়। তোমার পাসওয়ার্ড যদি আমি আজকে না করিয়েছি না, তাহলে আমার নামও নেহাল নয়। কিছুক্ষণ আগের ঘটনা জাহিন উঠে চলে যেতেই নেহাল বলে, আচ্ছা থাম, এসব কথা বাদ দে, এবার অন্য কথায় আসি। কি কথা? আচ্ছা দেখ, জাহিনের বন্ধু হিসেবে তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? মুরাদ আগ্রহ নিয়ে বলল, তা কি সেই দায়িত্ব কর্তব্যটা শুনি একটু। শোন, আমি জানি এই ব্যাটার জীবনেও বাসর টাসর করা হবে না। মিরাজ মজার স্বরে বলে, কেন, জাহিনের কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে চল কলিকাতা হারবালে নিয়ে যাই ওকে। এক প্যাক খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বেটার। কলিকাতা হারবাল মানেই জাদুর খেলা। মুরাদ মিরাজকে খোঁচা মেরে বলল, তুই কি তোর দুর্বল যন্ত্রপাতি সবল বানিয়েছিস নাকি কলিকাতা হারবালের ওষুধ সেবন করে, যে কলিকাতা হারবালকে একেবারে জাদু খেলা বলছিস? বলেই হাসতে লাগলো মুরাদ। মিরাজ রেগে ফায়ার হয়ে বলে, তুই রুমে চল, তোকে দেখিয়ে দিই আমার যন্ত্রপাতি কতটা সবল। মুরাদ নাক মুখ কুচকে বলে, ইয়াক, তুই কি আমাকে গেম মনে করিস নাকি যে তোর সাথে আমি রুমে যাব? নেহাল দুটোকে ঝাড়ি মেরে বলে, আরে রাখবি তোদের কলিকাতা হারবাল। আমার কাছে কলিকাতা হারবালের ওষুধের থেকেও এমন এক জিনিস আছে, যেটা খেলে আমাদের আনরোমান্টিক জাহিন রোমান্টিক জাহিনে পরিণত হবে। কি সেটা? নেহাল ফ্রিজ থেকে একটা ছোট মদের বোতল এনে বলে, এই সেই জিনিস, যে জিনিস খেলে জাহিন বাবাজি টাল মাতাল হয়ে যাবে। মিরাজ ঠোঁট টিপে হেসে বলে, ভাই, এই জিনিস জাহিন একবার খেয়েছিল, তাও আবার জোর করে ওকে খাইয়ে দিয়েছিলাম, মনে আছে? তারপরে ওর যন্ত্রণা যা সহ্য করেছি, সারা জীবন মনে থাকবে আমার। তাই তো বলছি, এবার একটু আমাদের ভাবি সব সহ্য করুন ওনার যন্ত্রণা। বলেই সবাই বাঁকা হাসলো। জাহিন বেশি অর্ধেকটা খেয়েছে শরবত। সবাই জাহিনের দিকে আগ্রহের সহিত তাকিয়ে আছে। জাহিনের চোখ ঝাপসা হয়ে আসছে, কেমন যেন ঘোলাটে লাগছে সবকিছু। জাহিন চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে আবারও চোখ খুলে ধীর গলায় বলল, কি হয়েছে, সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? মিরাজ বলল, ভাই, তোর কি মাথা ধরেছে? অল্প একটু, কেন বলতো? নেহাল হাসতে হাসতে বলে, কারণ আপনার শরবতে একটুখানি না অনেকটাই মদ মিশিয়ে দিয়েছি।
জাহিন কপাল তর্জনী আর বৃদ্ধাঙ্গুল চেপে ধরে হতবাক হয়ে বলে, মানেটা একটু পরে টের পাবা। মিরাজ, যা তো অয়ন্তী ভাবিকে গিয়ে বল ওনার স্বামী কেমন করছে জানি। জাহিন দুর্বল গলায় বলে, মিরাজে যাবি না তুই, আমার কসম লাগে। নেহাল ধমক স্বরে বলে, রাখ তোর কসম, মিরাজ তুই যা। জাহিন রেগে বলল, মিরাজ না করছি কিন্তু আমি। মিরাজ জাহিনের কথা পাত্তা না দিয়ে চলে গেল। জাহিন এখনো মাতাল হয়নি, তবে আস্তে ধীরে যে সে তার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছে এটা বুঝতে পারছে। অয়ন্তী সামনে আসলে নিশ্চয়ই কিছু একটা করে বসবে, তখন কতটা অস্বস্তিতে পড়তে হবে তাকে। এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। অয়ন্তী হন্ততন্ত হয়ে জাহিনের কাছে আসলো। অয়ন্তীর পেছন পেছন ডায়মা এসেছে। অয়ন্তী মাতাল জাহিনের কাছে এসে কিছু ঝুঁকে চিন্তিত গলায় বলে, কি হয়েছে আপনার? জাহিন চোখ মেলে তাকায় অয়ন্তীর দিকে। জাহিনের গভীর নেশাতুর চোখের চাউনি দেখে অয়ন্তীর সর্বাঙ্গ কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে অয়ন্তী নিজেকে সামলে বলল, আপনি ঠিক আছেন? এর মাঝে নেহাল বলে ওঠে, ভাবি ও ঠিক নেই, ওর রেস্টের প্রয়োজন। অয়ন্তী সোজা হয়ে নেহালের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, কেন, ওনার কি হয়েছে? নেহাল লজ্জা পাওয়ার ভাব ধরে বলল, আসলে ভাবি কিভাবে যে বলি, আসলে জাহিন একটু ভুলে লাল পানি মানে মদ খেয়ে ফেলেছে। আর এই বেটা মদ খেলে হুঁশ জ্ঞান থাকে না। তাই বলছিলাম ওকে নিয়ে আপনি রুমে যান। বাবা মা যদি দেখে ওর এই অবস্থা তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু বাড়িতে যেতে হবে আমাদের। নেহাল অধৈর্য গলায় বলে, না ভাবি, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হতে পারবেন না। যদি কোনো সাংবাদিক দেখে নেয় জাহিন মাতাল, তাহলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। আর তাছাড়া সামনে নির্বাচন, যদি এটা জানাজানি হয় তখন কি হবে বলুন তো? কিন্তু চিন্তা করবেন না, আমি ওই বাড়িতে ফোন করে সবটা বুঝিয়ে বলবো। আপনি বরং ওকে নিয়ে রুমে যান। আমি তো একা নিতে পারবো না, আপনার একটু সাহায্য করুন। অয়ন্তী জাহিনের দিকে পুনরায় তাকালো। জাহিন আগের ন্যায় তাকিয়ে আছে তার দিকে। যার নিচ থেকে টালতে টালতে বসা থেকে উঠে দাঁড়ায়, গলার স্বর থেমে আসছে। অয়ন্তী, বিশ্বাস করুন আমি মাতাল নই, ওরা আমাকে। জাহিন আর কিছু বলতে পারলো না, তার আগে নেহাল বলল, মাতাল কোনোদিন স্বীকার করে না যে সে মাতাল। কথাটা বলে জাহিনের কাঁধ ধরে বলে, চল তোকে রুমে দিয়ে আসি, না হলে তোকে বাবা মা এভাবে দেখলে নেহালের হাল বেহাল হয়ে যাবে। বলে জাহিনকে নিয়ে গেস্ট রুমের দিকে অগ্রসর হতে শুরু করলো। অয়ন্তী, মুরাদ আর মিরাজের দিকে তাকাতে তারা মেখে হাসলো। অন্যদিকে রয়মা খুব ভালো করে বুঝতে পারছে এই কাজটা যে তার গুণধর স্বামী ইচ্ছে করে করেছে। শারাপ মাত্র থানা থেকে ফিরেছে। 6 তলায় অবস্থিত নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে পকেট থেকে চাবি বের করে দরজার লক খুলে ভেতরে প্রবেশ করে। প্রতিদিনের মতো আবারও একটা নিঃসঙ্গ রাত্রি যাপন করতে চলেছে সে। এই মস্ত বড় অ্যাপার্টমেন্টে সে একাকী থাকে। বাবা মা থাকে গ্রামের বাড়িতে। কাজের ছুটে তারা একা থাকে এখানে। বাবা মাকে বলেছিল এখানে চলে আসার জন্য, কিন্তু গ্রামের এত বড় গৃহস্থ রেখে ওনারা আসতে পারবেন না। আর তার উপরে এই ইট পাথরের শহরে তাদের নাকি দম বন্ধ হয়ে আসে। শারাপ এটা জানার পর থেকে আর বাবা মাকে জোর করে না এখানে এসে থাকার জন্য, তবে মাকে ফোন করলেই বলবে। বিয়ে করে নে বাবা, বিয়ে করলে বউকে নিয়ে থাক, আমার তো আর তোর কাছে আসতে পারবো না, জলদি জলদি বিয়েটা করে নে। শারাপ এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুরো অ্যাপার্টমেন্টটায় নজর বুলিয়ে পায়ের জুতা খুলে স্লিপার পরে ইউনিফর্মের শার্টের বোতাম খুলতে খুলতে নিচের রুমে যায়। শারাপ শাওয়ার নিয়ে কিচেনে আসে। সারাদিন অফিস করে এসে এবার তাকে ক্লান্ত শরীর নিয়ে রান্না করতে হবে। এর কোনো মানে আছে? কোথায় তার জন্য কেউ গরম ভাত রেঁধে অপেক্ষা করবে আর সে আরাম করে খাবে? তা না করে এখন তাকে রান্না করতে হবে। চাইলেই বাইরে থেকে খাবার এনে খেতে পারত, কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবার অনেক পার্থক্য আছে। শারাপ রাইস কুকারে চাল বসিয়েছে আর ডিম ভাজি করবে। ছেলেদের জন্য সহজ রান্না হচ্ছে ডিম ভাজি, এর বাইরে আর কিছু করা পসিবল না এই মুহূর্তে। শারাপ রান্নাবান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসলো। এক লোকমা মুখে তুলতে মায়ের কথা মনে পড়ল। মাকে একটা ফোন করা দরকার। শারাপ মাকে ফোন করলো। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসলো সালেহা বেগমের কণ্ঠস্বর। আব্বা কেমন আছো তুমি? শারাপ মুস্কি হেসে বলে, ভালো আছি আম্মা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ আব্বা, সবাই ভালো আছে। কি করো তুমি? এই তো খাইতাছি। কি দিয়ে খাইছো আব্বা? এই তো গরম ভাত, ডিম ভাজি আর সাথে ঘি। সালেহা বেগম কণ্ঠস্বর নরম করে বলেন, আর কিছু নাই আব্বা? শারাপ হেসে হেসে উত্তর দেয়, আছে তো পানি। ছেলের কথা শুনে সালেহা বেগম কপট রাগ দেখিয়ে বলেন, একটা জ্বর খাবি আমার হাতে? বাজে ছেলে।
মা ছেলে দুজনেই কিছুক্ষণ চুপ রইল। সালেহা বেগম পুনরায় গলার স্বর নরম করে বলেন, একটা কথা বলবো শরফ? শরফ খাবার চিপুতে চিপুতে বলে, কি কথা? তোমার আপার একটা কথা বলছিলাম না ওই দিন? কি কথা বলছো আপা? বলছে তোর জন্য মেয়ে দেখতে, আর কতদিন এভাবে খেয়ে না খেয়ে থাকবি। এবার একটা লাল টুকটুকে বউ আনা দরকার, যে তোর সব সময় খেয়াল রাখবে, আর আমরাও সবাই একটু নিশ্চিন্তে থাকবো। মায়ের কথা শুনে শরফ থমকে যায়। ছেলেকে চুপ মেরে যেতে দেখে সালেহা বেগম বলেন, কি হলো, আমরা কি মেয়ে দেখা শুরু করব? শরফ সোজাসুজি বলে, না মা, মেয়ে ঠিক করা আছে আমার। সালেহা বেগম খুশি খুশি গলায় বলে, সত্যি? কোথায় থাকে মেয়ে, তার ঠিকানা দে, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মা মা এতটা উত্তেজিত হওয়ার কিছুই হয়নি, আগে তার সাথে ভাব হোক তারপর। ঠিক আছে ঠিক আছে, জলদি জলদি ভাব করে নে, আর আমি গিয়ে তোর বাবাকে খবরটা জানাই। বলে ফোন কেটে দেয়। শরফ মুস্কি মুস্কি হাসছে। যাকে সে পছন্দ তার সাথে তো এখনো কথা বলে উঠতে পারেনি, আর তার মা কিনা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছে। আজকে লিজা ফোন করবে সে খাওয়া দাওয়া শেষ করে। লিজার ফোন নাম্বারটা দুদিন আগে শরফ সংগ্রহ করেছে, কিন্তু ব্যস্ততার কারণে আর কল দিয়ে উঠতে পারেনি। যারাকে দিয়ে অয়ন্তের কাছ থেকে লিজার নাম্বারটা নিয়েছে শরফ, কিন্তু নাম্বার নেওয়ার সময় যারা যে পরিমাণ তাকে টিচ করেছে তা বলার বাহিরে। শরফ খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। 6 তলার উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, যেন হিম পড়ছে বাইরে, তাই আর বেশিক্ষণ সময় না থেকে ভেতরে চলে আসে। বেডে ওপরে আতশোয়া হয়ে বসে রইল শরফ, হাতে ফোন, ফোনের স্ক্রিনে ছলছল করছে লিজা নামটি। কল দিবে নাকি দিবে না ভেবে দুটানায় পড়ে গেল। শরফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সব জড়তা পেছনে ফেলে শেষমেশ কল করলো লিজাকে, কিন্তু রিং হয়ে গেলে কল আর ধরল না লিজা। মেয়েটা কি ঘুমিয়ে পড়লো নাকি? শরফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 10টা বাজে। শরফ ফোন ঘোরাতে ঘোরাতে